হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলে ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? স্যার আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই সবাই ক্লাস করার জন্য? জি স্যার, রেডি। আচ্ছা। আজকে আমি তোমাদের ধ্বনি বর্ণ প্রকরণ থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন লেখাবো। এগুলি সম্পর্কে আগে আলোচনা করেছি, এখন তো রিভিশন হচ্ছে, তোমরা ছোট ছোট প্রশ্ন এগুলি বেশি বেশি পড়বে। এই জন্য তোমাদের আজকে আমি এই ছোট প্রশ্ন লেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই খাতা কলম নিয়ে রেডি হওয়া। জি স্যার, রেডি। ওকে। আচ্ছা, তাহলে আমরা লেখা শুরু করি ইনশাআল্লাহ। জি স্যার। দেখো, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় পঁচিশ। যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি কয়টি? জানো তোমরা? 25টি। শিওর? স্যার স্বরধ্বনি 2টি আর সব বর্ণমালার মধ্যে হচ্ছে 25টি। বাংলা বর্ণমালায় লেখা আছে, বিষয়টি খেয়াল করো। যখন বাংলা বর্ণমালায় থাকবে তখন বর্ণমালার ভিতরে যে কয়টি রয়েছে সেখান থেকে বাছাই করতে হবে। জি তাহলে স্যার, বাংলা 25টি। বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি আছে 2টি, বর্ণমালার ভিতরে 2টি। তোমরা জানো তো যে বাংলা বর্ণমালায় বর্ণ আছে, স্বরবর্ণ আছে কয়টি? 11টি। 11টি যদি বাংলা বর্ণমালার ভিতরে থাকে, এখানে তার 25টি তোমার যৌগিক স্বর হইতে পারে না, তাই না? এটা বাইরের গুলো সহ আমাদের ভাষায় প্রচলন আছে এমন যে স্বরগুলো আমরা পাই যৌগিক স্বর, সেগুলি মিলে 25টি, তাই না? কিন্তু নর্মালি তোমার বাংলা বর্ণমালার ভিতরে আছে 2টি। উত্তর হচ্ছে 2টি। 2টি কি কি জানো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা হলো ওই একটা হলো ওই। এই 2টি হলো বাংলা স্বরবর্ণের ভিতরে, ওইও। বর্ণমালার মধ্যে আছে। প্রশ্নটা খেয়াল করো, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি কয়টি? উত্তর হবে 2টি। এই 2টি, 2টাকে লিখে নিতে হবে, তাই না? 25টা কেন হলো না একটু বুঝায় দেন তো স্যার। 25টি হবে না, এটা বাংলা কি বলে বর্ণমালার মধ্যে নয়। এগুলো আমাদের ভাষায় এ, অ, আ এই জাতীয় অনেকগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করে থাকি, কিন্তু স্বরবর্ণের ভিতরে বা অর্থাৎ বর্ণমালার ভিতরে মোট বর্ণ আছে 50টি না? এই 50টির ভিতরে তোমার স্বরধ্বনি আছে মাত্র 11টি। এই 11টি স্বরধ্বনির মধ্যে আছে তোমার 2টি যৌগিক স্বর। সেটা হলো 2টি, সেটা হলো ওই আর হলো ও, এই 2টি।
স্বরবর্ণের মানে বর্ণমালার মধ্যে স্তর কি? হ্যাঁ বলো। স্যার যৌগিক স্তর কি? যৌগিক স্বর বুঝনি? যৌগিক হলো একাধিক বর্ণ মিলিত হয়ে যেটা হয়, একাধিক বর্ণ মিলিত হয়ে যে স্বর হয় সেটা হলো যৌগিক স্বর। হ্যাঁ, আমরা যেমন যুক্ত বর্ণ বলি, স্বর কি বলে, ব্যঞ্জন ভিতরে আমরা যুক্ত ব্যঞ্জন বলি, আর স্বর না হলে সেটা যৌগিক স্বর বলি। বুঝতে পারছো? এখানে তোমার এখানে কি আছে, স্বর অ প্লাস রস্ব ই, তাই না? এই দুইটি বর্ণ আছে, বা কেউ কেউ বলে রস্ব ও। এখানে স্বর অ প্লাস রস্ব ও, এরকম এই বর্ণগুলো মিলে এই দুইটা, অর্থাৎ এই দুইটা স্বর মিলিত হয়ে একটা স্বর ওই ও এরকম হয়েছে, এই জন্য যৌগিক স্বর বলা হয়। যৌগিক স্বর কাকে বলে তোমাদের ধারণা আছে? যৌগিক স্বর, স্যার আছে। হ্যাঁ, এগুলি ধারণা থাকতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে সহজে। স্যার তাহলে হ্যাঁ বলো। ও যোগ হর্ষ এটা হলো ও। এরকম, হ্যাঁ এরকম পাওয়া যায়, যেখানে ও হয় এরকম পাওয়া যায় বিভিন্ন বইয়ে। তো ও স্বর ও রস্ব এরকম পাওয়া যায়, মতভেদ আছে। আচ্ছা, 2 নম্বর তবর্গীয়, তবর্গীয় ধ্বনির আগে, তাই না? প্রশ্ন হচ্ছে, সরি, 2 নম্বর লেখো তবর্গীয়, তবর্গীয় ধ্বনির ধ্বনি, তবর্গীয় ধ্বনির পূর্বে বা আগে, আগে কোন একটা ধ্বনি হয়, কোন ধ্বনি ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়? সেক্ষেত্রে আমরা একটা নব্য বিধান পড়েছ তোমরা, আমরা জানি তবর্গীয় ধ্বনির পূর্বে সবসময় কি হয়, মূর্ধন্য ন মূর্ধন্য। হয়। হ্যাঁ, মূর্ধন্য ন। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে মূর্ধন্য ন। মূর্ধন্য হয়, মূর্ধন্য হয়, অথবা শুধু মূর্ধন্য দিলে এরকম তাও হয়ে যাবে, অসুবিধা নেই। বুঝতে পারছো? তাহলে স্যার তবর্গীয়, হ্যাঁ বলো। ধন্য লিখতে মূর্ধন্য আবার ন দেয় কেন? হ্যাঁ, এটাই নিয়ম, এটা মূর্ধন্য ন, আর সেটা শুধু মূর্ধন্য বলা হয়। এটাকে আমরা পূর্ণরূপে যদি লিখি এরকম লেখা দরকার, মূর্ধন্য দুর্গা না, জি। জি মূর্ধন্য, স্যার। এই হলো এটা হলো নাম মূর্ধন্য ন। আমরা মূর্ধন্য বলি কি, তা সেটা মূর্ধন্য ন, মধ্য থেকে উচ্চারিত হয় বলে এটার নাম মূর্ধন্য ন। বুঝতে পারছো? ফুললি লিখলে আমরা এই অংশটুকু লিখবো। আচ্ছা, স্যার এই সপ্তাহে পরীক্ষার সমাধান দিবে না? হ্যাঁ সমাধান দিবে, সমাধান দিবে, আজকে হয়তো দিবে রাতে। এই যে আমি সমাধান একটু আগে দিয়ে দিচ্ছি, আমার অংশটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার 9 নং 10 নং প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমি এখন তোমাদের লাইভ ক্লাসে আসছি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন আমরা লিখি, বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে জানো? মোট বর্ণ 50টি। বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টি? বর্ণ রয়েছে 50টি। বর্ণ রয়েছে 50টি। 50। 50টি, তাহলে মোট বর্ণ আছে 50টি। এরপর আমরা বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে কয়টি? 11টি। 11টি। হ্যাঁ লেখুন, বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ আছে 11টি, তাই না? জি স্যার। 11টি, 11টির মধ্যে আবার 2টি হলো তোমার যৌগিক স্বর আছে, যৌগিক স্বর। বাকি 9টি হলো মৌলিক। মৌলিক মৌলিক স্বর। স্বর। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্নে আমরা দেখি, কোন ধ্বনি না সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরে লোপ হয় না?
হ্যাঁ, কোন লেখক কোন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে, স্যার অ আচ্ছা লিখতে থাকো আগে, অ্যান্সারটি হয়নি তোমার। কোন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না। আচ্ছা, স্বরটা লোপ হয় না, তাই না? যুক্ত হলে স্বরের লোপ হয় না, স্যার স্বরেও। তাই না? হ্যাঁ, উত্তর হলো স্বরেও না, উত্তর হচ্ছে হলন্ত ধ্বনি। হলন্ত ধ্বনি। হ্যাঁ, হলন্ত বোঝাতে হসন্ত থাকে, তাই না? জি স্যার বলুন। স্যার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, হলন্ত ধ্বনি। স্যার কোনো বর্ণর নিচে যদি হর এটাকে আমরা হসন্ত বলি। এটা খেয়াল হল রাখবে। তাহলে স্যার বসন্ত হস হসন্ত আর কোনো হলন্ত। হলন্ত। বর্ণের সাথে ওটা যুক্ত বোঝাবে না হ্যাঁ হ্যাঁ, স্যার, কোনো অর্থাৎ বর্ণের নিচে যদি। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ কোন বর্ণের পর পর যদি একাধিক কি হয়, স্বরবর্ণ আছে, হ্যাঁ, সেখানে যদি কি হয়, কোন সরি, পর যদি একাধিক ব্যঞ্জন বর্ণ থাকে, সেখানে যদি কোনো স্বরবর্ণ যুক্ত না হয়, সেক্ষেত্রে হয় সেটা যুক্ত আকারে ব্যবহৃত হবে, অথবা সেখানে একটা স্বরধ্বনির আগমন ঘটবে। এই স্বরধ্বনি আসার কারণে অর্থাৎ হলন্ত ধ্বনি আর কি, হসন্ত ধ্বনি আসবে, বুঝতে পারছো? হসন্ত বুঝবে। যদি এটা যুক্ত হওয়ার কারণে যে তার সাথে যুক্ত হবে, এই বর্ণটা লোপ পাবে না, ঠিকই থাকবে। কিন্তু যদি যদি ব্যঞ্জন যে যুক্ত আকার ধারণ করে, অর্থাৎ যেটা মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটার আকার পরিবর্তন হয়, যুক্ত বর্ণগুলো অন্যরকম হয়। বুঝতে তোমরা? আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো। 6 নম্বর হচ্ছে উষ্ঠধ্বনি কোনগুলো, অর্থাৎ কোনগুলোকে উষ্ঠধ্বনি বলা হয়? উষ্ঠধ্বনি তালব্য শ, কোনগুলো, অর্থাৎ কোনগুলোকে আমরা দস্য। উষ্ঠধ্বনি হিসেবে জানি? তালব্য শ, দন্ত শ, মূর্ধন্য ষ। হ্যাঁ, ওকে, অর্থাৎ 3টে স প্লাস হ, তাই না? উত্তর লেখো। তালবস্য, দন্ত স, একে মূর্ধন্য স, আলহামদুলিল্লাহ। একে হলো হ। এই 4টাকে আমরা উষ্ঠধ্বনি বলে থাকি। কিন্তু খেয়াল করো, এই 3টাই মূলত উষ্ঠধ্বনি। এই 3টা স না, এই 3টা মূলত উষ্ঠধ্বনি। হ ধ্বনির ভিতরে কিছুটা উষ্ণতা পাওয়া যায় বলে এটাকে উষ্ঠধ্বনি বলা হয়, কিন্তু এটা মূল উৎস নয়। মূলত এই 3টাই হচ্ছে উষ্ঠধ্বনি, কিন্তু এগুলির সাথে যখন হ থাকবে তখন স্যার এটাকেও উৎসই বলবে। হ্যাঁ বলো। স্যার যদি নৈবেদ থেকে আসে, কোনটি উষ্ঠধ্বনি তার দিল? তালে বর্ষ, হ, ক, খ। খেয়াল করবা, এটা খেয়াল করবা তোমরা, যে 3টে একসাথে আছে না 4টা আছে, তো 4টা যেটাই থাকে সেটাই টিক দিবে, ঠিক আছে? আর যদি হ না থাকে তো 3টা থাকে, দেখবো কোনোটার ভিতরে হ নাই, 3টা আছে বা অন্যগুলো আছে, সেক্ষেত্রে 3টার মধ্যে টিক দিবা। কিন্তু নিয়ম হচ্ছে স্যার যদি যদি আসে যে উষ্মধ্বনি কয়টি, তখন আমরা কি দেবো? 4টাই লাগবে, এই 4টি লাগবে, যে 4টি দেওয়া হলো এই 4টি লাগবে। এটা অধিকাংশ ব্যাকরণবিদ এটাই বলছে। স্যার উষ্ণধ্বনি কি? উচ্চধ্বনি হলে এখন তো অন্য জিনিস বলতে হবে। উচ্চধ্বনি হলো যে কারণ উচ্চারণের সময় আমরা উচ্চতা বা একটা শীষ ধ্বনি বের হয়, হ্যাঁ, মানে একটা এক প্রকার ঘ্যাস সৃষ্টি হয়। আর যেমন আমরা ছ বলি, যতক্ষণ পারি আমরা উচ্চারণ করতে অবশ্য এর একটা শীষ বের হয় না, এই শীষ যে ধ্বনিগুলো বের হয় এগুলোকে আমরা উচ্চধ্বনি বলি। উচ্চধ্বনিকে শীষ ধ্বনিও বলা হয়, বুঝতে পারছো? ঘর্ষণজাত ধ্বনিও বলা হয় না স্যার? ঘর্ষণজাত ধ্বনি ভিন্ন, ঘর্ষণজাত ধ্বনি আছে, এটা আবার ভিন্ন। এগুলো বর্ণে যখন তোমরা বিস্তারিত পড়ছো না, তখন এগুলো পড়ানো হয়েছে। তোমরা তো ক্লাস এবার হয়নি, যে গণিতে অনেক সমস্যার ভিতরে আছে আসলে।
না? আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন দেখে পরের নম্বর 7 নম্বর লিখ, হ্যাঁ। রক্ষা, রক্ষা শব্দে যুক্ত বর্ণ কোন দুটি ধ্বনি মিলিত হয়েছে? অযোগ মূর্ধন্য স। ক মূর্ধন্য স। মিলিত হয়েছে, হ্যাঁ। এই যে তোমাদের এখন অবশ্যই জানা থাকতে হবে, তাই না? কোন দুটি ধ্বনি মিলিত হয়েছে, তাইলে আমরা জানি এখানে যুক্ত বর্ণ কোনটা, এটা, তাই না? এইটা এটার মধ্যে কোন কোন ধ্বনি আছে, তাহলে আমরা সমান লিখবো ক প্লাস মূর্ধন্য ষ, তাই না? স্যার কিন্তু মূর্ধন্য ষ তো ধ্বনি নয়, বর্ণ। আচ্ছা, সেটা আলাদা কথা। কোন দুটি বর্ণ মিলিত, সেখানে বর্ণই লেখা আছে, বর্ণে কোন দুটি ধ্বনি, এটা ভিন্ন কথা। এটার মধ্যে এই দুটো আছে, এটাই ঠিক। ধ্বনি বর্ণের মধ্যে এটা অন্য আলাপ করতে হবে তাহলে। হ্যাঁ, এই দুটি ধ্বনি মিলিত আর কি, লিখে রাখো। এরপরে কোন ধ্বনি দ্যুতিত ধ্বনির উচ্চারণ, কোন বর্ণের দ্যুতিত ধ্বনির উচ্চারণে জিহ্বার দুপাশ দিয়ে বায়ু বের করে দেওয়া হয়, তাই না? অর্থাৎ আমরা এটাকে পার্শ্বিক, এখানে আমরা তুমি দেখো অন্যভাবে পার্শ্বিক ধ্বনি করছি। পার্শ্বিক ধ্বনি ল। পার্শ্বিক ধ্বনি ধ্বনি কোনটি? উত্তর হবে ল। এই ল দুটি এটাকে উচ্চারণ করতে গেলে সুস্বায়িত বাতাসটা জিহ্বার দুপাশ দিয়ে বের হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য এটাকে ল বলা হয়, ল। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। পরের প্রশ্ন আমরা লিখি, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 8টি 10টি 10টি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি কয়টি? 10টি। কি তোমরা? মাত্রাহীন। আচ্ছা, তাহলে 10টি পূর্ণমাত্রা কয়টি আছে? পূর্ণমাত্রার আছে 39টি। হ্যাঁ, 32। 32টি। 32টি, হ্যাঁ। আর অর্ধমাত্রা 8টি। 8টি। অর্ধমাত্রা 8টি, তাহলে কয়টি হলো? 40। 40। 10টি হলো মাত্রাহীন, নাকি? মাত্রাহীন। আচ্ছা, তাহলে উত্তর লেখো 10। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে কয়টি? 10টি। 10টি। হ্যাঁ। আমরা পরের প্রশ্নে চলে আসি। কোনগুলো কণ্ঠধ্বনি, অর্থাৎ কোনগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয়, কোনগুলো কণ্ঠ ধ্বনি? জানো তোমরা? ক, খ, গ, ঘ, ঙ। কবর্গীয় ধ্বনি, তাই না? কবর্গীয় কবর্গীয় ধ্বনি। কবর্গীয় ধ্বনিগুলো কণ্ঠধ্বনি নামে পরিচিত। তাহলে কবর্গীয় ধ্বনি কি? ক, খ, গ, ঘ, ঙ লিখব। এই যে আচ্ছা,
কয় নম্বরটি দেখো, বাংলা ভাষায় যৌগিক স্বরযুক্ত পদ বর্ণ দুটি কি কি এটা আমরা আগে লিখেছি, তাই না? যৌগিক ওই স্বরযুক্ত ও পদ হচ্ছে ওই ও। ওই ও। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলে? কার কার। দ্বিতীয় কার। সহজ প্রশ্ন, কিন্তু এইগুলি সাধারণত আছে, এগুলি মনে রাখা দরকার। স্বরবর্ণের সংক্ষিপ্ত, তাই না? সংক্ষিপ্ত রূপকে কি বলে? ক, খ, গ, ঘ। এটা হচ্ছে কার। কার বলে। 12 নম্বর প্রশ্ন। স্যার বাংলা বর্ণে কার কয়টা আছে? হ্যাঁ, আচ্ছা, এটি আগে লেখো তাহলে। লেখো তাহলে বাংলা কারের সংখ্যা 10। কয়টি? লেখো 10। অর্থাৎ আমাদের শুধু স্বর অবর্ণের সংক্ষিপ্ত রূপ হয় না, বাকি সবগুলোর সংক্ষিপ্ত রূপ রয়েছে। আর ও স্বরবর্ণের না স্যার, এটা তো জানি, কিন্তু স্যার ব্যঞ্জন বর্ণে স্যার ফলা কয়টি? ফলা ফলা ব্যঞ্জন বর্ণের ফলা 6টি। হ্যাঁ, ফলা 6টি, 6টি। 5টি, 7টি, বিভিন্ন পাওয়া যায়, বুঝতে পারছো? বিভিন্ন পাওয়া যায়। বুট বই ফলো করো, বুট বই কাটিতে আছে 5টি বা 6টি এরকম পাওয়া যায় আর কি। আর জানি বাংলার কারের সংখ্যা কয়টা? 10টা। এবার জীবনে শুধুমাত্র স্বর অবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই, বাকি 10টাই সংক্ষিপ্ত রূপ রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালায় স্বরবর্ণ অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রা সর্বর্ণ 1টি। বর্ণ কয়টি? রি। 1টি রি। একটি, তাই না? জি স্যার। একটি হলো রি। জীবনের এটা অর্ধমাত্রা যুক্ত, এই দেখো শেষের দিকে একটু মাত্রা দেওয়া হয় এখানে, বাকিগুলা পূর্ণমাত্রা বা মাত্রাহীন। তাহলে বাংলা বর্ণমালা অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি হচ্ছে? একটি। বুঝতে নেই এগুলি? লিখতে পারছো ঠিক মতো? জি স্যার। হুম। কিন্তু আমার সহজ লাগবে, কারণ এখন ইংলিশ তো আমাদের জানা থাকার কথা, এই জন্য ইংলিশ সহজ লাগার কথা। আর যারা কঠিন মনে করতেছে তাদের জন্য মনে হয় একটু আরো ভালো করে পড়া দরকার। এই সবই আমাদের এখন জানা থাকার কথা, রিভিশনে আসছে এখন, তাই না? আর সামনে সময় কম, পরীক্ষা চলে আসতে প্রায়। আচ্ছা, কোন লেখা কোন দুটি বর্ণকে
বর্ণকে অন্তঃস্থ, কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? বর্ণ জানো তোমরা? বর্ণ ব আর অন্তস্থ জ। ব অন্তস্থ। হচ্ছে ব অন্তস্থ জ। জি স্যার। পরের প্রশ্ন দেখো, এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কি হয়? এক অক্ষর বিশিষ্ট শব্দ। উত্তর। এক অক্ষর বিশিষ্ট শব্দ সব সময় কি হয় জানো তোমরা? দীর্ঘ হয়। হ্যাঁ, প্রশ্নের এক অক্ষর বিশিষ্ট শব্দ বুঝো? অব্যয় হয়। এক অক্ষর বিশিষ্ট দীর্ঘ শব্দ হয়। বুঝো? উত্তর হবে দীর্ঘ হয়। উত্তর হচ্ছে দীর্ঘ হয়। আমরা কিন্তু জানি হর্ষস্বর দীর্ঘস্বর আছে, তাই না? অক্ষরের ভিতরে এরকম আমরা হর্ষ দীর্ঘ ব্যবহার হচ্ছে, কিন্তু অক্ষর বুঝো তোমরা? অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম অক্ষর সম্পর্কে। কথার টুকরো অংশ। হ্যাঁ, গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম, বোর্ডে লিখেছিলাম অক্ষর কি জিনিস, অক্ষর কাকে বলে, অক্ষর কয় প্রকার, সব বলেছিলাম। আমাকে আবার উল্টো বলতেছে। হ্যালো, জি স্যার। গত ক্লাসে তোমাদের বলেছিলাম। দীর্ঘ হয় মানে স্যার বুঝলাম না তো। আমি কাছে তুমি মানে বুঝোনি? এটা হলো আমাদের ভাষায় হর্ষ উচ্চারণ আর দীর্ঘ উচ্চারণ আছে না? এস স্যার আছে। ওইটা হলো হর্ষ ই দীর্ঘ ই, হর্ষ ও দীর্ঘ বলি এরকম। মানে এটা উচ্চারণ করে দিক থেকে হর্ষ আর দীর্ঘ রয়েছে, সব ভাষায় আছে, পৃথিবীর প্রায় সব ভাষাতেই রয়েছে। কিন্তু ইংরেজি আরবি এসব ক্ষেত্রে, আর যেসব ক্ষেত্রে যদি হর্ষ আর দীর্ঘ উচ্চারণ সব ঠিক মতো না করা হয়, তাহলে একটু প্রশ্ন আছে, তাহলে কি হয়? হ্যাঁ, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থ বদলে যায়। কিন্তু আমাদের বাংলা ভাষায় একটু সুবিধা আছে, উচ্চারণ আমরা যাই করি অর্থের দিক থেকে কোনো সমস্যা হয় না, অর্থ বদলে যায় না, অর্থে কোনো পার্থক্য ঘটে না। কিন্তু বানানে যদি ঠিক মতো না লিখি সেক্ষেত্রে অবশ্যই ভুল হবে। তো লেখার সময় ঠিক মতো লিখতে হবে। তাহলে এই দীর্ঘ হয় বলতে আমরা তোমাদের সিলেবাস পড়ে, মানে সিলেবস পড়েছিলাম একটু গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অক্ষর সম্পর্কে। অক্ষর হলো দুই প্রকার মূলত, অর্থাৎ শব্দের যে অংশটুকু আমরা এক চেষ্টায় এক প্রয়াসে উচ্চারণ করতে পারি সেটা কি বলে? অক্ষর বলে। অক্ষর মানে হলো শব্দাংশ, শব্দের এক ক্ষুদ্রতম অংশ, যে অংশটুকু আমরা একবারের চেষ্টায় বলতে পারি। যেমন তোমরা সিলাবল পড়ো, সিলাবল হলো শব্দাংশ, তাই না? এই অংশটা এক চেষ্টায় যেটুকু বলা যায় এটাকে এক অক্ষর বিশিষ্ট শব্দ বলা হয়। বা তোমার সিলাবল কয়েক প্রকার আছে না, যেমন মনোদায় টাই বা ডিটি বলো তোমরা, এরকম সিলাবল আছে না? বাংলাতেও তোমার এই এক অক্ষর বিশিষ্ট বা বদ্যাক্ষর বা মুক্তাক্ষর এরকম রয়েছে। সিলাবল দুই প্রকার, বাংলায় অক্ষর দুই প্রকার, হলো মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর, একটা হচ্ছে বদ্যাক্ষর। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এগুলো তোমাদের আমি কালকে বলেছিলাম গত ক্লাসে, কালকে তো হয়নি, গত ক্লাসে লিখে দিয়েছিলাম আর কি কয়েকটা বদ্যাক্ষর, মুক্তাক্ষর, স্বরান্ত অক্ষর, ব্যঞ্জনান্ত অক্ষর। এই ক্লাস কি সপ্তাহে একটাই? তার কি একটাই? আর ইউটিউবেও ক্লাস হয় তো? না, ইউটিউব ক্লাস তো প্রতিদিনই আছে। এখন লাইভ ক্লাস একদিন হয়, এমনিতে যে ক্লাসগুলো প্রতিদিনই আছে, দেওয়া হয়। গতকাল আমাদের ক্লাসটা অফ ছিল, আমাদের নেটে প্রবলেম হয়েছিল, তো ঠিক করার জন্য মনে করি গতকাল আমরা এই ক্লাসগুলো নিতে পারিনি। এই জন্য কালকে ক্লাসটা হয়নি। তো প্রতিদিন এমনি ক্লাস, কারো না কারো ক্লাস আসছে, খেয়াল করবে। তাহলে এক অক্ষর বিশিষ্ট শব্দটা কি হয়? সবসময় দীর্ঘ হয়। এটা উচ্চারণ একটু দীর্ঘ করে করতে হয়, গাঢ় করে করতে হয়।
এরকম আর কি। পরের প্রশ্নে দেখো 16 নম্বর প্রশ্ন কি আমরা লিখছি তারণজাত ধ্বনি কোনগুলো? তারণজাত ধ্বনি তারণজাত হচ্ছে ডয় বিন্ড র, ডয় সিন্ড র। তারণজাত ধ্বনি কোন গুলো? প্রশ্নগুলো তাহলে আমরা তারণজাত ধ্বনি হচ্ছে দর্শন, তাই না? দুটিকে আমরা জি স্যার। এইটা আর হলো এটা, এই দুটিকে আমরা কি বলি? তারণজাত ধ্বনি বলে থাকি। তারণজাত ধ্বনি বা তাড়িত ব্যঞ্জন ধ্বনি। স্যার এটা কি লিখছে কোনটা? 16 নাম্বার? তারণজাত ধ্বনি কোনগুলো এটা আলোচনা করতেছি। এটাই কথা শোনো প্লাস দেখো, এটা ভালো হবে, তাড়াতাড়ি বুঝতে হবে। তারণজাত ধ্বনি কোনগুলো? দর্শন বা ধর্ষণ, এই দুটি বর্ণকে তারণজাত ধ্বনি বলা হয়। আচ্ছা, বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে জানো তোমরা? ওকে, জি স্যার। বাংলা বর্ণমালায় দেখো, বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? বলো। আর সংযুক্ত বর্ণ 10টি। হ্যাঁ, বলতে থাকো। 7টি। না স্যার 9টি। কি কি বলো তো? বর্ণ আছে। দেখ, প্রশ্নটাকে ভালো করে বুঝো। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? স্যার 9 হইলে তো আপনার স্বর অ থেকে ও হ্যাঁ, পর্যন্ত হবে। তাহলে থেকে ও। ও না, 9 হবে না। 11টি। 11টি, yes। 11টি স্বরবর্ণ আছে, 11টি স্বরই সরল বাইরে অসংযুক্ত। এটা হচ্ছে 11টি। স্যার অসংযুক্ত 11টি। এটা কি অর্থাৎ বুঝলাম স্বরবর্ণ না। হ্যাঁ, সরল বা অসংযুক্ত। অসংযুক্ত মানে এটা যুক্ত হয়ে, অর্থাৎ কখনো এগুলো যুক্ত হয়ে অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় না। জানো না স্বরবর্ণ কাকে বলে? যেসব বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাই না? অন্য বর্ণের সাহায্যের জি প্রয়োজন স্যার। হয় না। এগুলো হলো অসংযুক্ত বর্ণ বা তোমার সরল বর্ণ এগুলো বলে এরকম। এই স্বরবর্ণ গুলো যে কয়টা তোমার এই সরল বর্ণ বা অসংযুক্ত বর্ণ 11টি। আর যখনই তুমি কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে যাবে, এটা কোনো না কোনো স্বরবর্ণের সাহায্য লাগবে। স্বরবর্ণের সাহায্য ছাড়া এটা উচ্চারণ করা যাবে না। এই জন্য এগুলো হলো তোমার অসংযুক্ত বর্ণ। একটি। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপটি কি বলে? ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে
সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তর হচ্ছে কলা। কলা। আচ্ছা। আচ্ছা, কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়? আচ্ছা, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনি অনুরণিত হয় তাকে কি বলে? ঘোষ। ঘোষ। হ্যাঁ, লেখো। যে ধ্বনি, থ্যাংক ইউ তোমাদের। আর এটা কি কলা যারা পেরেছে। নাকি ফলা? কলা, কলা, কলা কলা। না। কলা পাবো কোথায়? যে ধ্বনি উচ্চারণের কলা সময়, বাগানে আছে কলা। হ্যাঁ, উচ্চারণের সময় শীতের মধ্যে কলা দেবো না। যে ধ্বনি উচ্চারণের সময়, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, স্বরতন্ত্রী কাঁপে। অনুরণিত হয় মানে কি? কাঁপাকাপি করা। স্বরতন্ত্রী স্বরতন্ত্রী অনুরণিত অনুরণিত হয় তাকে কি বলে? ঘোষ 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 তাকে কি বলে? শব্দ ঘোষ। হচ্ছে ঘোষ ধ্বনি। লেখা ঘোষ ধ্বনি। ঘোষ অর্থাৎ যে ধ্বনিটা উচ্চারণ করার সময় কি হয় না, আমরা উচ্চারণের সময় যে উচ্চারণের যন্ত্রগুলো আছে, তাই না, স্বরতন্ত্রী গুলো আছে, সেগুলো রীতিমতো কাঁপাকাপি করে, অনুরণিত হতে থাকে। হ্যাঁ, মানে ঘেঁষ লাগতে থাকে, বুঝতে পারছো? ঘেঁষ লাগার কারণে সেটা কাঁপাকাপি করে, অনুরণিত হয়। এই জন্য এগুলিকে ঘোষ ধ্বনি বলে। আর যেটা হয় না সেটা অঘোষ। আচ্ছা, তাহলে আমরা মুছে নিই। আচ্ছা, এবার আমরা লিখি, কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? মহাপ্রাণ। মহাপ্রাণ ধ্বনি। লেখো প্রশ্নটা। কোন ধ্বনি উচ্চারণের সময় বা উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, মানে বেশি বাতাস থাকে, বেশি চাপ থাকে, আধিক্য থাকে? উত্তর হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপটা বেশি থাকে, বেশি কষ্ট, বেশি পরিশ্রম করে গাম্ভীর্যের সাথে আমাদের উচ্চারণ করতে হয়, বুঝতে পারছো?
মহাপ্রাণ ধ্বনি। লেখো কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? সংক্ষিপ্ত রূপ নেই। স্বর অ। এটা হচ্ছে স্বর অ, তাই না? পরের প্রশ্নটি লিখি আমরা। কোন বর্গীয় বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়? কোন বর্গীয় বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়? পশ্চাৎ দন্তমূলীয়। না, এটা উত্তর কি হবে? কোন দাঁতের পিছন দেখতে হচ্ছে ট বর্গীয় বর্ণ হবে। ট বর্গীয় বর্ণ। ট ট। ট বর্গীয় বর্ণ। ট বর্গীয় বর্ণগুলো স্থান কোথায়? দাঁতের পিছন দিকে। স্যার মুছে দেন। হ্যাঁ, দাঁড়াও, মুছে দিচ্ছি। আচ্ছা, আর পরের প্রশ্নটি লিখি। স্যার বলে যুক্ত ব্যঞ্জন ধ্বনি কোনটি কম্পনজাত ধ্বনি? 1 নম্বর কম্পন লেখা। কম্পন জাত ধ্বনি কোনটি? র। র। ওটা হচ্ছে র, তাই না? সেটা আমরা কম্পনজাত ধ্বনি বলে থাকি। পরের প্রশ্নটি। স্যার আমরা কি উত্তরের মধ্যে এরকম করে স্যার উদ্ধরণ কমার ভিতরে রাখবো র? এটা করতে পারো, সমস্যা নেই। তোমার উত্তর দেয় থাকবে, ঠিক আছে, সমস্যা নেই। আগে তো অনেক লিখতেছে, তো এই জন্য তোমাকে বোঝানোর জন্য দিয়ে দিতেছে। কখনো উদাহরণ সহ উদাহরণ প্রয়োগ হলে সেখানে উত্তর চিহ্ন বসানো যায়। নিয়ম আছে একটা। খাঁটি বাংলায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই? মূর্ধন্য ষ।
থ্যাংক ইউ। খাঁটি বাংলায় খাঁটি বাংলায় সাধারণত কোন ধ্বনি সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই? লেখ মূর্ধন্য মূর্ধন্য আর মূর্ধন্য স। মূর্ধন্য স। মূর্ধন্য মূর্ধন্য ন হয় না? হ্যাঁ, এটা হইতে পারে। মূর্ধন্য ন, মূর্ধন্য স এগুলো খাঁটি বাংলা ব্যবহার হয় না। কারণ এখানে নতুন ধানের ব্যবহারের মধ্যে তো পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, দুইটার একটাও হয় না। তো এখানে মূর্ধন্য স অ্যান্সার দেওয়া আছে, তো তোমাদের আমি দিয়ে দিলাম আর কি। দুইটার একটাও হয় না। খাঁটি বাংলায় মূর্ধন্য স মূর্ধন্য ন ব্যবহার হয় না। আচ্ছা, পরের প্রশ্ন দেখি আমরা। দেখো, বাংলা স্পর্শ বর্ণে বাংলা স্পর্শ বর্ণ কয়টি? 25। 25টি স্যার। স্পর্শ বর্ণ কয়টি? এটা হচ্ছে 25, তাই না? স্যার ক থেকে ম পর্যন্ত। ক থেকে ম পর্যন্ত। পর্যন্ত সবগুলো মিলে হলো 25টি বর্ণ স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণগুলো, এগুলোকে আমরা বর্গীয় বর্ণ বলে থাকি। স্পর্শ বর্ণগুলো কি বলে? বর্গীয় বর্ণ বলে। বুঝতে পারছো? আচ্ছা, স্পর্শ বর্ণ কয়টি তাহলে? 25। পরের প্রশ্নটি আমরা লিখছি, বাংলা স্পর্শ বর্ণে স্পর্শ বর্ণের মধ্যে নাসিক্য ধ্বনি, নাসিক্য বর্ণ কয়টি? নাসিক্য বর্ণ কয়টি জানো? নাসিক্য বর্ণ কয়টি? 5টি। এটা হচ্ছে 5টি। 5টি। অর্থাৎ শেষের লাইনে, তাই না? উময় মূর্ধন্য স উময় মূর্ধন্য দন্তন্য ম, এই 5টা হলো কি নাসিক্য বর্ণ। অর্থাৎ প্রতি বর্গের শেষে 5 নম্বর যে বর্ণটি আছে, তাই না? প্রতি লাইনের শেষে 5 নম্বর যে বর্ণটি আছে, এই 5 নম্বর বর্ণগুলো হচ্ছে কি নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ কাকে বলে জানো? নাসিক্য বর্ণ হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণের সময় একসঙ্গে মুখ দিয়ে বাতাস বের হয়, সেগুলোকে নাসিক্য বর্ণ বলে। ফুসফুস চালিত বায়ু নাক এবং মুখ দিয়ে বের হয়, অথবা শুধু নাক দিয়ে বের হয়। নাক এবং মুখ দিয়ে, অথবা শুধু নাক দিয়ে, শুধু মুখ দিয়ে না হবে না, শুধু নাক দিয়ে বের হয়, সেই বর্ণগুলোই নাসিক্য বর্ণ। তাহলে এখানে 25টির ভিতরে প্রত্যেক লাইনের শেষে যেটা আছে 5টি, এই 5টি হলো স্পর্শ। যদি লেখা থাকে বাংলা স্পর্শ বর্ণের মধ্যে, হ্যাঁ, তাইলে কিন্তু 5টি। এর বাইরে যদি হয়, যদি মোট বর্ণমালার মধ্যে কয়টি বলে, তাহলে ভিন্ন উত্তর হবে। স্পর্শ বর্ণের ভিতরে এই 5টি আছে। এছাড়া এই বর্ণগুলি যখন কোন বর্ণের মধ্যে তোমার চন্দ্রবিন্দু, তাই না? চন্দ্রবিন্দু যখন অন্য বর্ণে হয়, সেটা তোমার নাসিক্য করে দেয়। বাংলা বর্ণ স্পর্শ বর্ণের ভিতরে 5টি আছে। আচ্ছা, বোর্ড না কালো কালোই আছে। হ্যাঁ, মানে আমাদের ডাক্তারটা হয়ে গেছে, পরিষ্কার ভালো হয় না।
আচ্ছা দেখো, এখানে স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে? স্বরবর্ণের প্রাথমিক রূপ হ্যাঁ স্বরবর্ণের স্বাধীনতাকে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কয় নম্বর পর্যন্ত লিখছিলাম? 26 না? 27 নম্বর লেখা। 27 নম্বর। স্বরবর্ণের প্রাথমিক রূপ, তাই না? স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে? স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে? উত্তর হচ্ছে স্বরবর্ণের স্বাধীন ব্যবহার। স্বরবর্ণের স্বরবর্ণ কি স্বাধীনভাবে বসতে পারে? হ্যাঁ, বুঝতে পারলে কেন? আমার লিখতে তোমার সরে লাগে না প্রথমে? স্বাধীন, এরকম বহু আছে। স্বরবর্ণের স্বাধীন ব্যবহার। আচ্ছা, পরের প্রশ্ন লেখো। রাষ্ট্র, রাষ্ট্র শব্দের যুক্ত বর্ণে কোন কোন বর্ণ মিলে? বলো। 3টি। রাষ্ট্র, মূর্ধন্য ষ, ট, রফলা। ট, রফলা। আচ্ছা তাহলে মূর্ধন্য ষ লেখো। মূর্ধন্য ষ হচ্ছে ট, তাই না? হচ্ছে কি? রফলা। রফলা বসিনা র। কি আছে? রফলাটা, রফলাটা কি? এটার একটা রূপ। রফলার একাধিক রূপ আছে। এটা তোমার অনেক সময় রেপ হয়, তাই না? রেপের মতো হয়, রেপ, আবার ফলাও হয়। ঠিক আছে? রফলা, এই 3টি বর্ণ এখানে আছে। যুক্ত বর্ণকে ভাঙিয়ে আমরা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হস বা হলন্ত চিহ্ন ব্যবহার করা উচিত। আর শেষেরটার মধ্যে ইউজ করা যাবে না। আচ্ছা, আসসালাম। হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের সাথে এতক্ষণ ছিলাম। আমি তোমাদের কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করলাম আর কি। তোমরা এখন রিভিশন চলছে, বেশি বেশি পড়বা। যে যেখানে আছো যত প্রশ্ন স্যার, করতে পারো। জি স্যার এই যে শেষেরটার মধ্যে নিচে কি স্যার হলন্ত হবে না? সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, প্রথম দিকে দিলে হয়। আর এখন তো আমরা হলন্ত বা হসন্ত ব্যবহার এরকম ভাবে হয় না বা করি না আর কি। তোমরা সরাসরি লিখে দিলে অসুবিধা নেই। আমরা সাধারণত এটা নিয়ম দেওয়া হয়, তো যেহেতু এখন এইভাবে ব্যবহার করি না, তাই আমরা জি স্যার। এটাকে ভুল মনে করা হয় না। এখন এখন তোমার হসন্তর ব্যবহার প্রায় নেই। ঠিক আছে? তো আশা করছি তোমরা আজকে ক্লাসটা মনোযোগের সাথে করেছো এবং এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমরা যখন
সময় পাচ্ছি, আসতেছি, তোমার সাথে কথা বলতেছি। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে, জেনে নেবে। আর এখন তো পরীক্ষা প্রায় সন্নিকটে, তোমার যে যেখানে আছো সুস্থতার সাথে থাকো, আর বেশি বেশি অধ্যয়ন করতে থাকো। হ্যাঁ, এই দোয়া রেখে তোমাদের জন্য আজকে এই জন্য আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।